আমি চাই সঠিক রায়টা হোক। উনি কতটুকু অপরাধী, সেই অপরাধী হিসাবে যেন ওনার রায়টা হয়, মিথ্যাভাবে জানি ওনারা ফাঁসাইতে কোনো রায় না হয়। এই ফ্যাসিস্ট সরকার যে রাজত্ব এই দেশে করে গেছে, গুম খুনের যে অভিযোগে উনি অভিযুক্ত, যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের অভিমত অনুযায়ী যে রায়টা দিবে, সেটা আসলে আমি সাধারণ জনগণ হিসেবে সমীচীন মনে করি না। বাংলাদেশের নেতা গোলাম মাওলা রনি তার বক্তব্য, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ 7 সিস্টার্স দখল করে নেবে, আর তারপর গজওয়াতুল্লাহ হিন্দ করে সারা ভারত দখল করে নেব। সারা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। সদ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা পেয়েছেন। এ নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ, সমর্থন এবং আন্তর্জাতিক মহলে পুরো শোরগোল পড়ে গেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ও 2024 সালে ছাত্র আন্দোলনে সহিংস দমন, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধী দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে। আর সেই কথা নিয়েই কথা বলতে এসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কি কথা হলো? ভারত সরকারই বা তাকে কি বার্তা দিল, কি বলল তাকে? আদৌ কি হাসিনাকে ভারত ফেরত পাঠাবে? ভারতীয় আইন কি বলছে? শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি বা কি বলছে? এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো আজকে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্ট্রাজিও চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানি প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর সেই কথা স্বীকার করে গোয়েন্দার রিপোর্টে বলা হয়েছে ভারত এই বিষয়টিকে নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে বিবেচনা করছে। খলিলুরের মাধ্যমে ভারত আরও বেশ কিছু বার্তা দিয়েছে বাংলাদেশকে। যেমন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বেশ কিছু সপ্তাহ আগে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পেশ করেছিল যে পাকিস্তান ও বাংলাদেশের উগ্রবাদীদের মদদ দিতে 150টা মাদ্রাসাকে জঙ্গি বানানোর কারখানা হিসেবে গড়ে তোলা হয়েছে বাংলাদেশে, এবং ভারতের সীমান্তবর্তী 11টা অঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ শিবির চলছে, সে কথাও বাংলাদেশকে জানানো হয়েছে। কিন্তু তার বদলে বাংলাদেশ কোনো রকম স্টেপ নেয়। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি মিটিংয়ে খলিলুর রহমান এসছেন। তিনি বলেছেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি এটা নিশ্চিত করতে হবে ভারতকে যে যেন ভারত কোনো রকমেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, এবং সেটা এনএসএ অজিত ডোভালকে ভীষণ ভালোভাবে জানিয়ে দিয়েছেন। খলিলুর রহমান আরও বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় রাষ্ট্র হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা, সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের বিষয়। স্বাধীন, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ মহাসাগর নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বরাবর সেই দৃষ্টিভঙ্গিকেই সমর্থন করে আসছেন। তবে এখানে জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়গুলিও ভারতকে মাথায় রাখা দরকার। মানে ওই ঘুরিয়ে হালকাভাবে ভারতকে বলে গেল যে বাংলাদেশের স্বাধীন বিষয় বা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় যেন কোনো রকমেই ভারত হস্তক্ষেপ করার চেষ্টাও না করে। এবার আসি ট্রাইব্যুনালের রায় শোনার পরে হাসিনার কি প্রতিক্রিয়া ছিল। হাসিনা ও তার দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা ও আইনগত মান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তাদের বক্তব্য, এই ট্রাইব্যুনালের এই রায় ভীষণভাবে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত, এবং চলমান অন্তর্বর্তী সরকার, মানে যে সরকার এখন বাংলাদেশের রাজ করছে, সেই ডক্টর ইউনূসের তো কোনো নির্বাচনী বৈধতাও নেই। তার দাবি, আওয়ামী লীগ এবং তার পরিবারকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করাই হলো এই মামলার আসল উদ্দেশ্য। তবে ইউনূসের আরও একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে কোনোভাবে বাংলাদেশের যে সাধারণ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, সেই নির্বাচন যেন কোনোভাবে পিছিয়ে দেওয়া যায়। আরও ভালো, সেই নির্বাচনে যেন কোনোভাবেই হাসিনা ও তার আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে।
তবে রায় ঘোষণার পরে, মানে বাংলাদেশের ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরে আদালতের ভেতরে করতালির সাথে প্রশংসা করতে দেখা যায়। বিরোধী অংশ এসে ভীষণভাবে সন্তোষ প্রকাশ করে, আবার কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। ট্রাইব্যুনালের বিচারকদের পক্ষ থেকে বলা হয় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই রায়ের প্রয়োজন ছিল। কিন্তু হাসিনা কি ভারত থেকে ফেরত যাবেন? আইন কি বলছে? ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশের হাতে তুলে দেবে। বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা গেছে, আগে ওই চিঠির বৈধতাই যাচাই করতে চায় নয়াদিল্লি। কোনো দেশের অন্তর্বর্তী সরকার, মানে যা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তা অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে আদৌ রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে সেটা করা যায় কিনা, এই সমস্ত আইনি দিকগুলো খতিয়ে দেখবে দিল্লির সরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন ভারত হাসিনাকে ফেরাতে মোটেও বাধ্য না, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য দিল্লি সেটা মানতে কোনো রকমেই বাধ্য নয়। বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে, তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে কোনোভাবেই বাধ্য নয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয়। হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত, এবং ধরবেও সেটা আমরা নিশ্চিতভাবে জানি। তবে 2016 সালে একটা চুক্তি সংশোধন হয়েছে, মানে বন্দি প্রত্যর্পণ চুক্তিটাকে সংশোধন করা হয়েছিল। সংশোধিত চুক্তিতে কি বলা হয়েছিল? কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারে তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধীর যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না, এটা একটা ক্লজ ছিল। তবে চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ দুটো কান্ট্রি সংশ্লিষ্ট ব্যক্তিকে, মানে ওই ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। হাসিনাকে প্রত্যর্পণ না করার এই যুক্তিগুলি খাড়া করতে পারে না, খাড়া করবেই ভারত। হাসিনা নিজেও বারবারই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। বিচারের নামে যে প্রহসন চলছে তা শুধু তিনি নয়, সারা আন্তর্জাতিক মহলও স্বীকার করে নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া কিরম ছিল? বাংলাদেশের জনগণ কি বলছে? বাংলাদেশ জুড়ে এই জনগণের প্রতিক্রিয়া ভীষণভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সিদ্ধান্তকে দীর্ঘ প্রত্যাশিত ন্যায় বিচার হিসেবে দেখছেন, বিশেষ করে যারা 2024 সালের আন্দোলনে স্বজন হারিয়েছেন। অনেকে আবার বলছেন এই রায় দেশকে আরও বিভাজিত করবে, সহিংসতা বাড়াবে, মানে হিংসা আরও বাড়াবে, ও কেবলমাত্র প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি থেকেই এই রায় প্রদান করা হয়েছে। আর সেটা কতটা প্রতিশোধমূলক সেটা একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু লোক শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার জন্য জেসিপি নিয়ে চলে যায়। তবে পুলিশ ভীষণ ভালো স্টেপ নিয়েছে, কোনোভাবেই ওই ধানমন্ডির বাড়িতে ঢুকতে দেয়নি। ফলে এই যাত্রায় বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়িটা বেঁচে গেল, মানে ভাঙা হলো না। আগে তো ভেঙে দিয়েছে একটা বাড়ি, এই বাড়িটা আর ভাঙা হলো না। তবে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকরা রায়ের কঠোর সমালোচনা করেছে। তারা বলেছেন এটির মাধ্যমে রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলাই ছিল এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের একমাত্র লক্ষ্য। অন্যদিকে বিরোধী দল ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায় বিচার হয়েছে বলে মনে করছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি, বাস, সরকারি প্রতিষ্ঠানের সামনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর দুঃখের বিষয়, এই দুষ্কৃতীরা কিন্তু কোনো না কোনোভাবে সরকারের গায়ে লেগে আছে। এমনকি অ্যাম্বুলেন্সেও হামলার খবর মিলেছে, অ্যাম্বুলেন্সে ককটেল হামলার খবর মিলেছে।
পরিস্থিতি সামাল দিতে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে ঢাকা পুলিশ। বলা হয়েছে কোথাও কাউকে মানুষ, গাড়ি বা পুলিশের ওপর অগ্নিসংযোগ বা ককটেল ছুটতে দেখলেই গুলি করতে হবে। কিন্তু তারপরেও একাধিক জায়গা থেকে এই ধরনের হামলার খবর এসেছে। এত কিছু হয়ে যাচ্ছে আর জাতিসংঘ মানে রাষ্ট্রপুঞ্জ কি চুপ করে বসে আছে? জাতিসংঘ সহ আন্তর্জাতিক সমস্ত সংস্থাগুলো এই রায় নিয়ে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এই বিচার আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি মেনে হয়নি, দ্রুততার সঙ্গে হয়েছে এবং মৃত্যুদণ্ড মানবাধিকারের পরিপন্থী। হিউম্যান রাইটস ওয়াচ বলছে 2025 সালে আইনে সংশোধনী করে ট্রাইব্যুনালে আরও বেশি ক্ষমতাপ্রাপ্ত হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসার অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার হতে পারে। ইউএন সকল পক্ষকে অবাধ ও নিরপেক্ষ তদন্ত এবং মৃত্যুদণ্ডের স্থগিতাদেশের দাবি করেছে। মানে আন্তর্জাতিক হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। ভারত সরকারের প্রতি বাংলাদেশের আহ্বান শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার ঝুঁকিতে কাউকে কখনোই তার নিজের দেশে ফেরত পাঠানো সম্ভব নয়, আর ভারত তা করবেও না আশা করা যায়। হাসিনার প্রায় 15 বছরের শাসনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন ঘটলেও মানবাধিকার প্রশ্নে বিভিন্নভাবে তার সরকার সমালোচিত হয়েছে। বিশেষ করে 2024 সালের ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন নির্যাতন হয়েছে, কিছু রং ডিসিশন নেওয়া হয়েছে, গুম, গণগ্রেপ্তার আর নির্বিচারে বেশ কিছু জায়গায় শক্তি প্রয়োগেরও অভিযোগ আনা যায়ই তার বিরুদ্ধে। প্রথমে হাসিনা সরকার নিজেই এই ট্রাইব্যুনাল গঠন করে 2010 সালে 1971 সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। এটাই বর্তমানে তার নিজের বিচার ও মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এই আদালত, যেটা রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিরল ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করল। যে ট্রাইব্যুনাল, যে কোর্ট হাসিনা নিজে গড়েছে, সেই কোর্টেই তার নিজের বিচার হচ্ছে। কিন্তু হাসিনার বিপক্ষে মূল অভিযোগ কি? ট্রাইব্যুনাল কি অভিযোগের পরিপ্রেক্ষিতে এই রায়গুলো দিল? প্রধান অভিযোগ হাসিনার বিরুদ্ধে, তিনি 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের সরকার বিরোধী গণ আন্দোলনের সময় ছাত্র যুবদের ওপর পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। শুধু পুলিশকে গুলি না, হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। 1,500 মানুষকে হত্যা করার অভিযোগ তোলা হয়েছে রাষ্ট্রপুঞ্জে। যদিও এটা কতটা সত্যি সেই নিয়ে আমাদের সবার সন্দেহ আছে। এছাড়াও বিভিন্ন উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে হাসিনার বিরুদ্ধে। দাবি, বিভিন্ন সময় তার বিভিন্ন মন্তব্যের কারণে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমাগত হাতের বাইরে চলে গিয়েছে, ক্ষোভ বেড়েছে জনমানুষের মনে। সেই কারণেই ছাত্র যুবরা সরকারের বিরুদ্ধে র্যান্ডমলি রাস্তায় নেমে পড়েছিলেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে যেভাবে হত্যা করা হয়েছিল তা আন্দোলনরত বাংলাদেশকে জাস্ট নাড়িয়ে দিয়েছিল। আন্তর্জাতিক স্তরেও তার সমালোচনা হয়েছে। সেই হত্যার ঘটনাতে অভিযুক্ত করা হয়েছে হাসিনাকে। অভিযোগ নাকি তিনি এই গুলির অর্ডার দিয়েছিলেন। ঢাকার চানখারপুর এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশি পুলিশ। অভিযোগ, হাসিনাই সেখানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি নির্দেশ না দিলে পুলিশ গুলি চালাত না। এছাড়া গণ আন্দোলন চলাকালীন আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। অভিযোগ, সেই নির্দেশনা কি দিয়েছিলেন হাসিনা। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সামান্য এদিক ওদিক হলেই সে দায়ও নাকি শেখ হাসিনার কাঁধে গিয়ে পৌঁছাচ্ছে। ফলে বুঝতেই পাচ্ছেন হাসিনার পক্ষে আর বাংলাদেশের কোনো কিছুই নেই। তবে রাজনৈতিক একটি দল আছে আওয়ামী লীগ, যেটা এখনও কিন্তু হাসিনার পক্ষে কথা বলে যাচ্ছে। কিছুদিন আগেও তারা লকডাউন ডেকেছিল এবং বাংলাদেশে প্রচুর 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 লোক সেই লকডাউন বা চাক্কাবন্ধ মেনেও নিয়েছিল। কিন্তু এই আইন কি বলছে? হাসিনা কি আবার ফিরে যেতে পারবে? আইন বলছে রায় ঘোষণা 30 দিনের মধ্যে তার বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু আপিল করতে হলে অভিযুক্তকে আত্মসমর্পণ করতে হবে অথবা পুলিশকে গ্রেপ্তার করতে হবে, তবেই এই আপিলটা করা যাবে। এক্ষেত্রে হাসিনা আদৌ এই আপিলের সুযোগ পাবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন বাংলাদেশের পরিস্থিতিটা কি? বাংলাদেশ এখন চূড়ান্ত মৌলিক রাজনৈতিক অস্থিরতা চলছে।
অন্তর্বর্তীকালীন সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা করেছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই রায় বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণের সৃষ্টি করবে এবং হিংসাত্মক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো কি বলছে? তারা বলছে প্রকৃত ন্যায় বিচারের জন্য স্বচ্ছ, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার জরুরি। এই ফাঁসির আদেশ ন্যায় বিচারের চেয়ে রাজনীতি ও প্রতিশোধ প্রবণতাই বেশি হয়ে দাঁড়িয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ মিলে মিলিতভাবে এই মৃত্যুদণ্ড বন্ধ ও নতুন তদন্তের দাবি জানিয়েছে। তবে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক ও গভীর পরিবর্তন আসতে পারে বলে সমস্ত দেশের বিশ্লেষকরা মনে করছেন। কিভাবে? রায় ঘোষণার পরবর্তীকালে প্রধান যে পরিবর্তনগুলো আসতে পারে তা যদি আমরা বিশ্লেষণ করি, সেটা এরকম হতে পারে। কীরকম? নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান হতে পারে এবং সারা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের একটা মহল তৈরি হতে পারে। ফার্স্ট, শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দুই দলের মানে আওয়ামী লীগ ও বিএনপির যে দীর্ঘমেয়াদী আধিপত্য, সেটা একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে শুধুমাত্র বিএনপি থাকবে, সেখানে কোনো প্রতিবাদ বা বিরুদ্ধ দল বলে কেউ থাকবেই না। ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, যারা পুনরুজ্জীবিত হয়, মানে যাদের কারেজ যোগায় জামাতি ইসলাম, যারা রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে পড়েছে, তারাই হয়তো আওয়ামী লীগের জায়গাটা নিয়ে নেবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও আন্দোলন সম্পূর্ণভাবে এই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে দিয়েছে এবং দলীয় সমস্ত কার্যক্রম তাদের স্থগিত করে দেওয়া হচ্ছে, যার ফলে নেতাকর্মীদের সংগঠিত বিক্ষোভ এবং তার হিংস্রতা আশঙ্কা বেড়ে যাচ্ছে। শেখ হাসিনার পুত্র নেতারা হুমকি দিয়েছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নির্বাচন বাধাগ্রস্ত করতে আন্দোলন এবং ক্রমাগত প্রতিরোধ চালানো হবে এবং তার কিছুটা আভাস আমরা 3 দিন আগের লকডাউনে পেয়েছি। সুতরাং পরবর্তীকালে বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ কি হতে চলেছে? 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার অনুষ্ঠানের কথা বলা হয়েছে, কিন্তু সমালোচকরা বলছেন প্রধান দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন ক্রমাগত একতরফা ও সাধারণ মানুষের থেকে প্রত্যাখ্যাত হতে পারে। নির্বাচনকে ঘিরে পুরো দেশে অনিশ্চয়তা, বিশৃঙ্খলতা, আস্থার ঘাটতি হতে চলেছে। এতে কিন্তু থেমে থাকবে না। এই ঘাটতি শুধু রাজনৈতিক নয়, বিভিন্নভাবে এবং সম্পূর্ণভাবে অর্থনৈতিক একটা বড় প্রভাব ফেলতে চলেছে। রাজনৈতিক অস্থিরতা গার্মেন্টস, রপ্তানি বাণিজ্য, বৈদেশিক বাণিজ্যের ওপর প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ফেলেছেও। ক্রমাগত ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হয়েছে, কারণ শেখ হাসিনা ভারতেই আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশের সরকার তার প্রত্যর্পণের দাবি জানালেই ভারত তাতে সাড়া দেবে বলে মনে হয় না। শুধু শেখ হাসিনা ভারতে আছে বলেই নয়, বিশেষ করে ইউনূস সরকার ভারতের প্রতি ক্রমাগত বিষোদ্গার করে চলেছে। তার 7 সিস্টার্স নিয়ে বক্তব্য, তার ম্যাপ প্রকাশ, 7 সিস্টার্সকে নিয়ে বাংলাদেশ ম্যাপ প্রকাশ, সব কিছুই ভারত কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখছে না। তারাও কিন্তু ভীষণভাবে চায় ইউনূস সরকার যেন বেরিয়ে যায় বা ইউনূস সরকার যেন পতন হয়। তবে দিনের শেষে ভারত চায় একটা সুস্থ সম্পর্ক। কোনোভাবেই তারা বদমাইশি সহ্য করবে না বা তার পাশের দেশে কোনো নোংরাম অসভ্যতম হবে, তারা জঙ্গি আন্দোলন করবে, সেটা চাইবে না। বাণিজ্য বন্ধ করে যে প্রয়োজন হলে আরও বড় স্টেপ নেবে। তবে সবশেষে আবারও বলি, ভারত সবসময় শান্তির পক্ষে এবং শান্তির পক্ষেই সওয়াল করবে। আশা রাখি বাংলাদেশেও তার সম্পূর্ণ শান্তি বজায় রাখবে। আশা করি বাংলাদেশ আবার পুনরায় তার পুরনো জায়গায় ফিরে আসবে এবং সারা বাংলাদেশে পুরোনো শান্তি ও স্বস্তি বজায় রাখবে, এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।